নমস্কার, আনন্দলোক সেলিব্রিটি আড্ডায় আজকে আমরা যাকে পেয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি ওয়ান অফ দ্য মোস্ট ফ্যাশনেবল অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অ্যাক্টর অফ আওয়ার ইন্ডাস্ট্রি, রুক্মিণী মৈত্র। থ্যাংক ইউ সো মাচ আজকে আনন্দলোক সেলেব আড্ডায় আসার জন্য। ওয়ান অফ মাই মোস্ট ফেভারিটস আসিফ, থ্যাংক ইউ সো মাচ। আমার ভীষণ ভালো বন্ধু, কিন্তু আমি আজকে নার্ভাস কারণ আমার প্রথম আনন্দলোকে ভিডিও হচ্ছে, আমি অদ্ভুতভাবে নার্ভাস। আই এম শিওর রুক্মিণী কোনোভাবেই নার্ভাস হতে পারে না, বিকজ শি ইজ ভেরি কনফিডেন্ট হোয়াট এভার শি ডাজ। আর আপনারা সবাই জানেন রুক্মিণীর নতুন ছবি আসছে, হাঁটি হাঁটি পাপা। চিরঞ্জিত দা আছে সঙ্গে, রুক্মিণীর বাবা মেয়ের গল্প। আচ্ছা রুক্মিণী, একটা কথা বলো, এই যে হাঁটি হাঁটি পাপা আমরা প্রায় বলে থাকি, তোমার লাইফে এরকম কোন ব্যক্তি আছে যার সাথে হাঁটি হাঁটি পাপা করে তুমি অনেক রিল্যাক্সড ফিল করো? হয় না, ধরো একটা ওয়াকে গেলে তার সাথে ইউ ক্যান ডিস্ট্রেস ইয়োর সেলফ, তোমার মধ্যে যেগুলো চলছে সেগুলো তুমি শেয়ার করতে পারো। হু ইজ দ্যাট পারসন ইন ইউর লাইফ? আমার মনে হয় যদি আমি মাকে ছেড়েই কথা বলি, তাহলে আমার মনে হয় আমার ডিস্ট্রেস করার মতো যদি দুটো মানুষ আছে। একটা হলো আমার বেস্ট ফ্রেন্ড, তারও নাম ঘটনাচক্র আমার মায়েরই, আর আমার মায়ের আমার বেস্ট ফ্রেন্ডের সেম নাম মধুমিতা, সে এখন দুবাইয়ে থাকে। এবং সব থেকে যদি সত্যিকারে বলি ডিস্ট্রেস, তাহলে হলো আমার ভাইজি, আমার দাদার মেয়ে আমায়রা। আমার মনে হয় শুধু আমি একাই না, ওর ভিডিওস দেখে আমার বান্ধবীরাও ডিস্ট্রেস করে, বলে আমার ভিডিওটা পাঠিয়ে দিয়েছে। ও নিজে একটা ডিস্ট্রেসিং ফ্যাক্টর আমার লাইফে। ওর সঙ্গে হাঁটি হাঁটি পাপা করে, আর আমরা সব মনের কথা বলতে পারি। হ্যাঁ, ওর সাথে সব। How old is she now? Just 11 হলো, just 11 years old. She turned 11. But my most matured conversations are with her. আমার এখনো মনে আছে, তখন 5 বছর বয়স আর সামথিং, ওর একটা ভিডিও নিচ্ছিলাম। ওকে আমি সকালবেলা, কারণ আজকালকার বাচ্চাদের ইমোশনাল কোশেন্টটা, ইকিউটা এতটা হাই, ও তখন 4 বছর বয়স হবে, তাও না হয়তো। অ্যান্ড ওকে একটা জ্যাম, আমি সকালবেলা, আমি রান্না করতে পারি না, তো নট আ গ্রেট থিং, বাট সার্ভাইভ করতে পারি। তো আমরা একটা ব্রেড ওকে সকালে ব্রেকফাস্ট দিয়েছিলাম, হার্ট শেপে কেটে ভেতরে জ্যাম লাগিয়ে ওকে যে দিয়েছি, ও সেটাকে দেখে বললে, ও হার্ট, বলছে হার্ট লাভ করে এরম করে, আর হার্ট লাভ করেও না। ইমাজিন, একটা 4-5 বছরের বাচ্চা, সো ইউ ক্যান ওয়েল ইমাজিন। আচ্ছা, হাঁটি হাঁটি পাপাতে তোমার তোমার সঙ্গে অভিনয় করছেন চিরঞ্জিত দা, হু ইজ আ লাইক গ্রেট লেজেন্ড। তো এরকম একজন তুখোর অভিনেতার সঙ্গে ক্যামেরা ফেস করছো, হাউ ডিফিকাল্ট ওয়াজ ইট? বা তোমার হোমওয়ার্ক তোমার দিক থেকে কিরকম ছিল? আমার মনে হয় এই গোটা বছর আমার যা রিলিজেস গুলো হয়েছে, আমার মানে তাবর তাবর অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে, মানে রাহুল বোস, কৌশিক গাঙ্গুলি, স্বাস্তিকা মুখার্জি, এখন চিরঞ্জিত দা, চিরঞ্জিত চক্রবর্তী। সো অবভিয়াসলি অনেক বড় একটা মানে দায়িত্ব চলে আসে কাঁধে, যে তোমাকে সেরকম ভাবে পারফর্ম করতে হবে। কিন্তু অবশ্যই একটা, আমি সবসময় একটা হোমওয়ার্ক করাতে বিশ্বাস করি। আমি এমনিতেও, আমি শুট না থাকলে আমি ক্লাসেস করি, আমি এটার জন্য কয়েকটা ওয়ার্কশপ করেছিলাম। বাট আমি তার থেকেও বেশি মধুরার চরিত্রটা, যেটা আমি যে চরিত্রটা প্লে করি মৌ, সেটা তবুও অনেকটা ইট হিটস ক্লোজার হোম, বিকজ এই সম্পর্কটা হয়তো বাবার সাথে না, মায়ের সাথে শেয়ার করি। তো চরিত্রটার মধ্যে ঢুকতে হয়তো আমি পেরেছিলাম, কিন্তু একটা টেনশন ছিল যে কি হবে। বাট চিরঞ্জিত দা এতটাই অসাধারণ একটা ব্যক্তিত্ব, একজন মানুষ এতটা সাধারণ করে দিল পুরো এক্সপিরিয়েন্সটা, যে আমি রোজ সকালে উঠে আমি না মানে সেটে যেতাম, এবং প্রথমে ওনাকে কিনা একটা জোরে হাগ করতাম, না গুড মর্নিং বলতাম। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট জাস্ট ইজড মি। ওই কমফোর্ট জোনটা উনি প্রোভাইড করতেন, প্রচুর জিনিস শেখাতেন। বাট ভয়ের ছিল যে চিরঞ্জিত দাকে ওভার পার করতে হবে, ওনাকে ওনার উপরে চিল্লাতে হবে, চুপ করে বসে, এই করো ওই করে, এটা কিভাবে করবো। বাট I think half the job was done because he just made it so basic, so easy, so simple. And এইটাই মনে হয় ওনার গ্রেটনেসের জন্যই এটা হতে পেরেছে। অ্যান্ড শর্টকাট হলেই এত মজার গল্প, এবং ধাঁধার মতো ছিল, গল্পের মধ্যে থেকে তোমাকে একটা লেসন লার্ন করতে হবে। সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আচ্ছা, এই মাঝখানে একটা রব উঠেছিল, রুক্মিণী হাওয়া উধাও। হাওয়া না, 60 কেজি কিভাবে হাওয়া হবে? রুক্মিণী উধাও, রুক্মিণী এখন বোম্বেতে পাকি ভাবে চলে গেছে, তাহলে হয়তো টলিউড ইন্ডাস্ট্রিতে রুক্মিণীকে আর দেখা যাবে না। রুক্মিণী নেই, হোয়াট ওয়াজ ইট অ্যাবাউট? মানে তুমি বোম্বেতে গিয়েছিলে, আমি জিনির মতো, আমি জিনির মতো, আমাকে এরকম করে একটা এরকম এরকম মানে জিনিকে এরকম করে রাব করলে, হ্যাঁ এরকম করে ভ্যানিশ, এরকম করে প্রকট, আই ক্যান জাস্ট, আমি অ্যাকচুয়ালি মানুষ নামে একটা জিনি, তো সেটা আমি হাওয়ারই মতো, আমি একবার এখানে উড়ি, একবার এখানে উড়ি, একবার এখানে। কলকাতার ব্যালেন্স করাটা কতটা চ্যালেঞ্জিং? আমার সামাও ছোটবেলা থেকে মডেলিং এর সাথে যুক্ত ছিলাম বলে এতগুলো বছর আমি, আমার মা আর আমাদের একটা জোক আছে যে আমার না নিজের কোনো বাড়ি নেই,
মানে এতগুলো বাড়ি হওয়ার সত্ত্বেও আমার নিজের কোনো বাড়ি নেই। আমি থাকি একটা সুটকেসের মধ্যে, এবং সেটা ছোটবেলা থেকে। আমি আমি নিজেও মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি যে বাবা জামা কাপড়গুলো নতুন কিনি, কোনোদিন আলমারিতে গোছানোই হচ্ছে না। নতুন জামা কাপড় আসছে, সুটকেসে ঢালছি, কোথাও একটা চলে যাচ্ছি, আবার আসছে, আবার সুটকেসে ঢালছি, চলে যাচ্ছি। বাট দিস হ্যাজ বিন মাই লাইফ। মানে আই লাভ টু ট্রাভেল, বাট প্রচুর করতে হয়। মানে লেজারে ট্রাভেল করা একটা আলাদা, কাজের ক্ষেত্রে আর একটা আলাদা। বাট আমি কোনো শিফট করিনি, আমি বাংলার মেয়ে, আমি বাংলাতেই আছি। আই উড লাইক টু সে আই জাস্ট অ্যাডেড আ সিটি, বিকজ নর্মালি সাধারণত আমরা হোটেলে বা এরকম থাকি, বাট আই জাস্ট থট লেটস জাস্ট হ্যাভ আ প্লেস দ্যাটস অ্যাবাউট ইট। আমি ভেরি মাচ আমি কলকাতায়, আমি সব জায়গাতেই ছিলাম, জাস্ট ওই জিনির মতো আমি দেখতে পাচ্ছিল না। আচ্ছা, তোমার এর আগে যে রিলিজ বিনোদিনী, এই ছবিটা নিয়ে তোমার প্রচুর এক্সপেকটেশনস ছিল, অ্যান্ড আমরা সবাই এটা নিয়ে অনেক আলাপ আলোচনা করেছি। ইট ক্রিয়েটেড আ মেজর হাইপ। তো এখন দাঁড়িয়ে আর ইউ স্যাটিসফাইড দ্য ওয়ে দ্য ফিল্ম হ্যাড শেপড আপ, বা আউটকাম যেটা হলো, তুমি কতটা স্যাটিসফাইড? আই এম সো হ্যাপি যে আসিফ তুমি আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করলে। ইউনো, আমি এটা বসে বলছিলাম, বম্বেতেই একজনের সাথে আমার কথা ছিল, একটা টিমের সঙ্গে আমার একটা শুট চলছিল, অ্যান্ড দে ওয়ার ভেরি এক্সাইটেড বিকজ ওরা স্ক্রিনিং এ গেছিল, দেখেছে, জিজ্ঞেস করছে ওটিটিতে কবে আসবে, অ্যান্ড এরকমই একটা কথাবার্তা হচ্ছে। অ্যান্ড একটা তো অফকোর্স প্রচুর অ্যাওয়ার্ডস, প্রচুর নাম, সবকিছু পেয়েছি, টাচউড। মানে বিনোদিনী সত্যি আমায় অনেক কিছু দিয়েছে। আজকে ইফিতে হাঁটি হাঁটি পা পাওয়া যাচ্ছে এবং বিনোদিনীও সিলেক্টেড হয়েছে, সো দ্যাটস আ গ্রেট থিং। কিন্তু আমার মনে হয় এই অ্যাক্লেম, এই ভালোবাসা, এই স্বীকৃতি, এগুলো সব একদিকে, বক্স অফিস নাম্বার, সেগুলো সব একদিকে। যেটা বিনোদিনীর থ্রু দিয়ে হয়েছে, সেটা আমার মনে হয় না যে আর কোনো ছবির থ্রু দিয়ে হওয়া পসিবল হয়েছে, অ্যাটলিস্ট আমার জানা নেই। আমরা না একটা ছবি করি, আমরা অভিনেতা অভিনেত্রী হিসেবে ভাবি যে এই ছবিটা দিয়ে না অনেক বক্স অফিস হবে, বা এই ছবিটা করে আমি সুপারস্টার হয়ে যাব, এই ছবিটা করে মানে আমি একদম ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দেবো, এরকম একটা কথাবার্তা অ্যান্ড অল দ্যাট। বাট দের আর সাম ফিল্মস which is for a greater purpose, which I feel was বিনোদিনী। আমি 5 বছর একজন স্ক্রিপ্ট শুনেছিলাম, তখন আমি বললাম ছবিটা হোক কি না হোক, কিন্তু একটা মেয়ে হয়ে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না যে এইভাবে তার থিয়েটারটা তাকে দেওয়া হয়নি। এটা তো তারই, মানে ওই মোবাইলটা তোমার, আমি নিয়ে নিলাম, আসলে তো তোমার, আই শুড গিভ ইট ব্যাক টু ইউ। একটা ছবির কারণে সেদিনকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে মেসেজ করার কারণে, আমি জানি না কিভাবে, আর বিশ্বাস করবো না আসিফ, অনেকজন ভাবে এটা একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি বা পাবলিসিটি স্টান্ট, হতে পারে না, ইতিহাস পাবলিসিটি স্টান্ট হতে পারে না। অ্যান্ড ইউ ওয়ন্ট বিলিভ ইট আসিফ, আমি ভেবেছিলাম যে এটা এতগুলো বছর, 140 বছর ধরে হয়নি, তার মানে ভীষণ কমপ্লিকেটেড একটা কিছু আছে, তাই হয়নি। কারণ এত বড় বড় তাবর তাবর লোকেরা আছে, আমি কেউ না, সে আমি কেউই না, কেউ না, আমার বলাতে একটা মেসেজে হতে পারে না। বা দুদিনে যখন এটা হয়ে যায়, দিদি এটা করে দেয় এবং তাকে ফিরিয়ে দেয়, একটা 140 বছরের অপেক্ষা, একটা ব্যাকস্ট্যাব করা, একটা কি কথার প্রত্যাঘাত বলে, এই পুরো জিনিসটার পরে তাকে সেটা ফিরিয়ে দেওয়া, বিনোদিনী থিয়েটার হয়ে ওঠা, এবং সেখানে প্রথম ছবি যেটা রিলিজ করে সেটা তারই নামে একটা বায়োপিক। আই থিঙ্ক সাম মুভিজ আর সিম্পলি মেড ফর মিরাকলস অ্যান্ড ম্যাজিক, অ্যান্ড বিনোদিনী ঠিক তাই। এর থেকে বেশি বড় আউটকাম আমার মনে হয় না আর কেউ চাইতে পারতো, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ, সারা জীবন আমার সঙ্গে থেকে যাবে। আচ্ছা, তোমরা যারা সেলিব্রিটি, তোমরা সবসময় লাইমলাইটের সামনে থাকো, তোমাদেরকে কিছুটা হলেও একটা ইমেজ ক্যামেরার সামনে তুলতে হয়, আর একটা তোমরা রিয়েল যেটা ভেতরে। তো তুমি রুক্মিণীকে মানুষ হিসেবে কতটা চেন, বা বলা যেতে পারে হাউ উড ইউ ডিফাইন রুক্মিণী? আমি বরঞ্চ ক্যামেরার সামনে রুক্মিণীকে নিয়ে একটু আনসার্টেন হয়ে যাই, একটু আন্ডার কনফিডেন্ট হয়ে যাই যে কি করব কি না করবো, বিকজ আমি ভীষণই একটা ইমোশনালি ড্রিভেন পার্সন। আমার কাছে, আমি হয়তো ক্যামেরার সামনে, মানে যখন আমি ক্যামেরার সামনে, যখন আমি সিনেমা শুট করছি, ইমোশনটাকে কন্ট্রোল করা, ছাড়া ধরা, এটা আমি পারি। বাট ইন আ ন্যাচারাল ওয়ে, যখন আমি তোমার সাথে কথা বলছি, মজা করছি, আর কি মারছি, নিজের ভেতরটাকে ধরে রাখা, ইমোশনটাকে কন্ট্রোল রাখাটা আমার জন্য খুব ডিফিকাল্ট। আমি খুশি হলে সত্যি আমি খুব খুশি, আমি যদি কাউকে হাগ করি, আই লাভ টু হাগ পিপল, আমি সত্যি মন থেকে তাকে এমব্রেস করি। আমি যখন কেঁদে ফেলি না পারি, আমি সত্যি ভ্যাবা করে কেঁদে ফেলি। আই এম এ ক্যান্সেরিয়ান, আই এম অল হার্ট। সো আমি সেই দিক থেকে আমি জানি, আমি নিজেকে, আমি আর কাউকে চিনি না চিনি, আমি নিজেকে হয়তো একটু হলেও চিনি যে আমি এই মানুষটা কি। এবং আমি দুটো জিনিস আমি জানি, আমি খুব ইমোশনাল এবং আমি সৎ, আর এই দুটো নিয়ে আমি মনে হয় আমি জীবনটা মোটামুটি ভালোভাবে কাটিয়ে দেবো।
So what is the best part of being Rukmini and what is the worst part of being Rukmini? That I'm fabulous and that I have to keep being fabulous. It's too much to keep up with. I'm মজা করছি. I think the best part about being Rukmini is that I can love people unconditionally, All right. truly unconditionally. And the worst part about Rukmini is that You can hate I can people. only love people unconditionally. Wow. I know you can hate people unconditionally too. হেটের জন্য জীবনে কোনো জায়গা নেই. আমি বিশ্বাস করি যে আমার কাউকে অপছন্দ হয়, আমি ভাবি সে এক্সিস্ট করে না, সে নেই, আমি ভাবি না যে হয়তো মানে সে এরকম একটা ব্যাপার, বাট আমি ভাবি না, আমার মনে হয় লাইফে ওই ইমোশনটাই জন্য কোনো জায়গায় নেই. আই ওয়ান্ট টু লাভ, আই ওয়ান্ট টু লিভ, আই ওয়ান্ট টু লাভ. আমি যখনই কারোর সাথে দেখা করি, আই ওয়ান্ট দেম টু রিমেম্বার দ্যাট দে হ্যাভ অনলি স্মাইলড উইথ মি. আমি করি না, যদি ঝগড়াও করে আমার এরকম রাগ হবে, এরকম করে যাবে, আমি আগেই গিয়ে আমি ভালোবেসে নেবো মানুষটাকে. দ্যাটস অ্যাবাউট ইট. সো হেট ইজ নট মাই ফোর্টে, নট মাই বেস্ট ফোর্টে, লেটস পুট ইট দ্যাট ওয়ে. আচ্ছা, একটা কথা বলো, তুমি যতই সেলিব্রিটি হও তুমি তো রক্ত মাংসের মানুষ. এই ও আমাকে ইংলিশে জিজ্ঞেস করছে বলে আমি ইংলিশে বলছি. হ্যাঁ, আমি বাংলাতেই বলি. ঠিক আছে, থ্যাংক ইউ. আচ্ছা, তুমি তো রক্ত মাংসের মানুষ আফটার অল, যতই সেলিব্রিটি হও না কেন. ধরো আজকে দেবের সঙ্গে তোমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে, যেটা তুমি সবসময় ব্যক্তিগত রাখতেই পছন্দ করো. আই নো ইউ সো ওয়েল. আমি সবসময় দেখেছি ব্যক্তিগতটা তুমি ব্যক্তিগতই রাখো, কিন্তু এই যে ক্রমাগত একটা সম্পর্ককে স্ক্রুটিনি করা হয়, এই বলা হয় আজকে সম্পর্ক আছে, কালকে সম্পর্ক নেই, অমুকের সাথে সম্পর্ক, তমুকের সাথে সম্পর্ক, এই জিনিসটা ব্যক্তিগত লাইফে তোমাকে বা দেবকে কতটা হ্যাম্পার করে, তোমাদের ব্যক্তিগত যে সমীকরণটা আছে সেটা কতটা হ্যাম্পার করে? আমার মনে হয় আই উইল টেক আ পেজ আউট অফ দিস ইন্টারভিউ অনলি. তুমি দুটো প্রশ্ন আগে আমাকে জিজ্ঞেস করলে, রুক্মিণী তুমি নিজেকে কতটা চিনো? এবং আমি বললাম ওই একটা জায়গায় আমার কনফিডেন্স আছে যে আমি নিজেকে চিনি, এবং আমি আমার কাছের মানুষটা সে ভালো হোক মন্দ হোক, কিন্তু আমি তাকেও চিনি. তো আমার মনে হয় যে দুটো মানুষের মধ্যে, দেখো আমরা না, আমার সবসময় বিশ্বাস আছে যে আমরা একটা কাচের বাক্সের মধ্যে, সবাই দেখতে পাচ্ছে, সবাই জাজ করছে কি হচ্ছে, সবাই চারিদিক থেকে ঘিরে রেখেছে, কিন্তু শুনতে পাই আমরা শুধু, ওটা কিন্তু সাউন্ড প্রুফ বাক্স, শুনি আমরা শুধু একে অপরের কথা. আমি সেইভাবে নিজের লাইফকে, নিজের সম্পর্কগুলোকে, নিজের কাছের মানুষকে ট্রিট করি, যে আমায় দেখতে সবাই পাচ্ছে, কথা সবাই বলছে, কিন্তু শুনছি আমরা একে অপরকে শুধু. এবং সেটা যতদিন বজায় রাখবে, এবং ওই কাছের বক্সটা যতক্ষণ না কোনো ক্র্যাক হয়, বাইরের আওয়াজটা ঢুকবে, ততক্ষণ উই আর সেফ. অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি সেটাকে শুধু সাউন্ড প্রুফ না, বুলেট প্রুফও করে রেখেছি. বলছিলাম রুক্মিণী খুব ইন্টেলিজেন্ট, এক্ষুনি তার প্রমাণ পেলেন. ইউ ব্রিং ইট আউট ইন মি. বাট টেল মি সামথিং, এই যে এই রব উঠছিল, তুমি নেই কোথাও, ঠিক একইভাবে রব উঠছে যে ধরো অন্য সিনেমায় আমি প্রমোট কত দূর যাব, আমি তো রিলও করছি, প্রিমিয়ারও যাচ্ছি, একটা আমি দুর্গাপূজাতে এসে হচ্ছে, আমি তখন আমার অ্যাকচুয়ালি একটা আমি আইলাম যে ওয়াও, মানে আমি সিনেমা করলেও সেটাতেও প্রবলেম, আমি সিনেমা না করলেও সেটাতে প্রবলেম, আমি প্রমোট করলেও, রিল বানালেও সেটাতে বক্তব্য, আমি রিল না বানালেও সেটাই বক্তব্য. তাহলে আমি কি করি? আমি জিনি হয় ল্যাম্পে ঢুকে যাই. না, I'll tell you something. ধরো ইফ আই রিমেম্বার, ধরো খাদানের যে সাকসেস পার্টি হচ্ছে, সেখানে তুমি অনেকটা দেরিতে পৌঁছেছিলে, তার আগে কেক কাটিং হয়ে গেছিল. কোন খাদানে? সেই রাত্রিটা, কারেক্ট. ইউ রিচড কোয়াইট লেট, কেক কাটিং হয়ে গেছিল. তারপর ধরো দেবের যে 20 বছর বিনোদিনী চলছিল, রাইট, যে সেলিব্রেশন পার্টি হলো, সেখানে তোমাকে দেখা যায়নি, রঘু ডাকাতের কোনো পার্টিতে দেখা যায়নি. তো এই যে ক্রমাগত তোমার অনুপস্থিতি, সেটা নিয়ে লোকদের যে স্পেকুলেশন, কারণ তোমরা ওয়ান অফ দ্য মোস্ট হ্যাপেনিং কাপল আমাদের ইন্ডাস্ট্রি, তো অফকোর্স লোকেরা তোমাদের নিয়ে কথা বলবেই, মিডিয়া তোমাদের নিয়ে কথা বলবে. তো এই জায়গা থেকে তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম যে এগুলোতে তোমার অনুপস্থিতি. আমি জানি না, মানে কি বলতো, এটাই আমাদের মনে হয় সোশ্যাল মিডিয়ার মধ্যে এইটাই একটা গ্লিচ হচ্ছে. আই ফিল ইট ইজ আ গ্লিচ, এন্ড যে কারণে আমি চাই যে সোশ্যাল মিডিয়া আর 4-5 বছর এবার শেষ হোক, লেট দিস ফেজ জাস্ট গেট ওভার. বিকজ আমি একদমই জিনিসটাকে অ্যাপ্রিশিয়েট একটা কারণেই করি না, যে সবকিছুর থেকে না একটা ছোট্ট পোর্শন তুলে নিয়ে পুরো জিনিসটা মিডিয়াতে দেখানো হয়. প্রথমত আই ডিস্টিংক্টলি রিমেম্বার খাদানের সাকসেস পার্টির দিনে, বিকজ খাদানের সাকসেস পার্টিতে আমি যেদিনকে যাই, সেদিনকে সকালে আমার ওই দিনটা মনে আছে, কারণ আমি সেই রাত্রির ভোর 5:30 আমি হসপিটালাইজ হই.
কারণ আমার বিনোদিনী প্রমোশন চলছে, আমার সকালবেলা বেঙ্গল সামিট ছিল, আমি আমার 104 রকমের জ্বর কমছিল না। অনেকজন জিজ্ঞেস করে বিনোদের সময় আমি কি হয়েছিল, আই ওয়াজ এ হসপিটালাইজ, দিস ইজ হোয়াট হ্যাড হ্যাপেন্ড, বিকজ আমি ওভার এক্সার্টেড হয়ে গেছিলাম ম্যাসিভ ভাবে। সো আমি সকালে ওষুধ খেয়ে 2 ঘন্টা বসে তারপরে আমি লেট মি বি অনেস্ট, বিনোদিনী যখন আমি হল ভিজিট করছিলাম আমার এতটাই জ্বর যে আমি উইংসে যখন বসে আছি তখন আমি এরকম করে কাঁপছি, যেই পর্দাটা খুলছে আমি এরকম সোজা হয়ে যাচ্ছি, রাম আমায় ধরে আছে। তার আগে আমি গাড়িতে গিয়ে বসেছি, তখন মাথা ঘুরে পড়ে গেছি, এবং আমি 8 ঘন্টার মধ্যে 3টে প্যারাসিটামল খেয়েছিলাম। 8 ঘন্টায় 3টে প্যারাসিটামল ওয়াজ ভেরি ডিফিকাল্ট। সো আমার যখন খাদানের পার্টিতেও আসার কথা, সকালে বেঙ্গল সামিট করেছি, যাওয়ার কথা দুধকে, আই ওয়াজ টেকিং দ্যাট টাইম, আমি 2 ঘন্টা না বসে থাকলে আমার জ্বর নামছিল না। তারপরে আই স্টিল রিমেম্বার কেক কাটার আগে পরে পৌঁছানোর জন্য যে এত কিছু হতে পারে, আই রিয়েলি ডোন্ট নো। রাদার আমি সেই রাত্রি 3টে 3:30 অব্দি মনে ছিলামও, যখন আবার আমার জ্বরটা এভরি 6 ঘন্টায় জ্বর আসছিল। সেদিনকে 5:30 ইট ওয়াজ আ ভেরি ব্যাড সিচুয়েশন, ভেরি ব্যাড। তখন আই ওয়াজ রাশ টু দ্য হসপিটাল, মানে বাড়ি থেকে যখন বাড়িতে ফিরি ওষুধ খাই শুই, অ্যান্ড আই ওয়াজ রাশ টু দ্য হসপিটাল। দ্যাট ইজ হোয়াট হ্যাপেন। 20 বছর সময় আই স্টিল রিমেম্বার আমাকে শ্রীকান্দা নিজে ফোন করেছিলেন, বলে যে রুক্মিণী তোমারে গেট তো, মানে যিনি SVF এর ওনার শ্রীকান্দা ফোন মানে তোমারা, তার আগে আমার বম্বেতে আমি শ্রীকান্দা ছিলাম তার আগে, তো উনি আমাকে বলেছিলেন যে তোমাকে আসতে পারলাম, যে শ্রীকান্দা আমি বম্বেতে আছি বিকজ আমার একটা ব্রাঞ্চ ওটা, যেটা আমার অলমোস্ট 1.5 মাস আগে থেকে লকড ভায়া এজেন্সি। এগুলো দিজ আর নট থিংস ফর দ্য অডিয়েন্স, বাট আমার 3 দিন কমপ্লিটলি ব্লক ছিল। রাদার আমি 20 তারিখ লেট নাইট 12টায় ফ্লাইট নিয়ে ঢুকেছি, বিকজ আই থট যদি হয়ও আই জাস্ট স্টিল মেক ইট, বাট আই জাস্ট কুডেন্ট, দ্যাটস দ্য অনলি থিং। সো আই হ্যাভ নো আইডিয়া যে সো মাচ। তো আমি সেটাই বলছিলাম যে মানে আমি সে বছরের শুরুতে বিনোদন করেছি, এখন বছরের শেষে হাঁটি হাঁটি পাপা, কিন্তু সারা বছর ধরে সামাও আই হ্যাভ জাস্ট বিন দেয়ার। যখনই যার ইচ্ছা হয়েছে ল্যাম্পের মতো খবরের কাগজের পাতাগুলোকে ঘষেছে, নিয়ে আমার মতো আমাকে নিয়ে লিখে দিয়েছে জিনিকে নিয়ে। সো আমি প্রকট হয়ে গেছি সেই আর্টিকেলের মধ্যে। বাট আই থিঙ্ক লিটল ক্রেডিবিলিটি যদি একটু লোকেরা পুরোটা জেনে লেখে, একটু উইথ রেসপন্সিবিলিটি যদি জার্নালিজমটা হয়, আমি বলছি না তোমাদের মতো, বাট আমি বলছি ইন জেনারেল যারা আজকাল দেখবে না যে আজকে এটা হলো রুক্মিণী মৈত্র এরকম একটা ভিডিও দিয়ে অডিও দিয়ে, অ্যান্ড সেইটা মানে চারিদিকে সবাই দেখছে, দিদারা মাসিরা পিসিরা, অ্যান্ড শুধু আমরা তবুও জানি বিকজ আমরা একটা সার্টেন সার্কেলে আছি, বাট যারা নেক্সট সার্কেল, যারা টিয়ার 2 টিয়ার 3, তারা তো সেটা দেখেই বিশ্বাস করছে যে এই অভিনেত্রী ওই অভিনেত্রীর নামে এটা বলেনি, কোনো কথাই নেই, সেরকম হয়নি এরকম কিছু, বাট র্যান্ডম একটা হেডলাইন, র্যান্ডম একটা ক্লিক বেট। সো আই থিঙ্ক দিস নিডস টু স্টপ আ লিটল। ইয়া, আচ্ছা, তোমার সাথে এর আগে যখনই কথা কিন্তু হয়েছে কেক খেয়েছিলাম। ইয়েস, ওকে, খুব ভালো ছিল কেকটা। রানে প্লিজ সেন্ড মি দ্য কেক अगेन। আচ্ছা, তোমার সাথে যখন এর আগে যখনই কথা হয়েছে তুমি একটা বারবার বলেছো যে ইউ হ্যাভ অলওয়েজ হ্যাড অ্যান অ্যাটেম্প্ট তোমার একটা সোলো আইডেন্টিটি গড়ে তুলতে ইন্ডাস্ট্রিতে, সেটা দেবের বান্ধবী হিসেবে নয়, একটা সোলো আইডেন্টিটি। বিনোদিনীর পরে হয়তো সেটা অনেকটাই তুমি ডেভেলপ করেছো, তো সেটাও কি একটা কারণ যে ধরো একসাথে সব জায়গায় না যাওয়া বা নিজে আলাদা একটা জায়গা মেনটেন করা, বা এই যে তুমি বম্বে যাচ্ছ নিজের কাজ নিজের মতো করে Dave is also very much in Bombay. he's also very much Yeah, there. yeah. কিন্তু এই যে বারবার করে এই যে হচ্ছে যে তোমাদের দুজনকে একসাথে বেশি দেখা যাচ্ছে না, এটা কি তোমার দিক থেকে একটা কনসিয়াস এফর্ট দ্যাট ইউ হ্যাভ টু হ্যাভ ইওর ওন সোলো আইডেন্টিটি? হায়, দেখা যাচ্ছে না, আমি তো এই প্রিমিয়ারে গেলাম, সবকিছুতে গেলাম, সেটাও স্পেশাল প্রিমিয়ার হয়নি। দ্যাটস দ্য রিজন আই ডোন্ট নো ওয়্যার ইজ দিস কনভারসেশন কামিং ফ্রম। অ্যান্ড নো, আমি কোনোদিনও পয়েন্ট ব্ল্যাঙ্ক বলছে দেবকে নিয়ে আমি কোনোদিনও কোনো কনসিয়াস ডিসিশন নিয়ে যে ওর সাথে দেখা যাবে না, এত ম্যাথামেটিক্স দিয়ে হয় না ব্যাপার। অ্যাট দি এন্ড অফ দ্য ডে মানুষটা আমার নিজের কাছের মানুষ, যতই একটা প্রফেশনাল গন্ডি হোক, বাট তার সাথে আমার ব্যক্তিগত একটা খুব ভালো সুসম্পর্ক আমি শেয়ার করি। সেই অর্থে আমি তার সাথে এত ম্যাথামেটিক্স করতে পারবো না যে আমার মায়ের সাথে আমি এটা করবো ওটা করবো না এটা করবো, সো সেইভাবে আমি দেবের সাথে ওইভাবেই ভাবি। ইটস নট পসিবল ফর মি। সো ওরকম কিছুই ছিল না। অ্যাট দ্য সেম টাইম ইয়েস, কেন আমার একটা আইডেন্টিটি, বিকজ আমি ছোটবেলা থেকে ভীষণ একটা ইন্ডিপেন্ডেন্ট ভাবে বড় হয়েছি। এত ছোট বয়স থেকে, যেটা একটা বাচ্চার ফর্মেটিভ ইয়ার্স হয় 13, 14, 15, 16, সেই সময় আমি ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করছি অ্যাজ এ মডেল। তো আমার নিজের অলরেডি একটা আইডেন্টিটি শুধু সে অর্থে না, একটা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সও আমি এনজয় করেছি, ছোটবেলা থেকে দেখেছি। সো সেই দিক থেকে মাইন্ডসেটটাই খুব ইন্ডিপেন্ডেন্ট। এবার অবভিয়াসলি একটা মানুষের সাথে সেও একটা বড় নাম, তার সাথে যুক্ত হওয়ার কারণে, এবং আমি 2017-তে সিনেমা করছি, আমি তো
2013 থেকে সে সম্পর্কেতে আছি। তো সেই অর্থে যদি দেখি যে অবভিয়াসলি আমার তার নামের সাথে আমাকে যুক্ত করে করেই দেখে, এবং আমাদের সিনেমাও একসাথে হয়ে এসেছে এতগুলো, কিন্তু কনসিয়াসলি যে ওইটাকে ব্রেক করার জন্য আমি করব, বিনোদিনী করব, বা আজকে হাঁটি হাঁটি পাপা করব, বা জিতের সঙ্গে সিনেমা করবো, জিৎ স্যারের সঙ্গে বুমারাং করবো, আবির সাথে, নাথিং। আমি এত ভাবি না। ভাবছে যারা ওই বসে লিখে যাচ্ছে, ক্লিক বেট বানিয়ে যাচ্ছে, আমরা হয়তো কেউই এত ভাবি না। সো হয়তো এটাই কাজ যে মানে কুছ তো লোক কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কেনা, লেকিন মেরা কাম হ্যায় কাম করনা। আমি সেটাই করেছি। এবার এরপরে যদি আরো 1000টা ছবি আমার পছন্দ হয়, যেটা হিরো দেব আর আমার স্ক্রিপ্টটা পছন্দ হলে আমি সেটা করব, যদি সেটা আমার আবিরের সাথে আমি সেটা করব, যদি জিৎ স্যারের সাথে আমি সেটা করব, যদি চিরঞ্জিত দার সঙ্গে আমি সেটাই করব। আই উইল ডু হোয়াট মাই হার্ট সেজ। আর সেটার জন্য আমার কোথাও যাওয়া, দেখা, পাওয়া, ওইসব অত ক্যালকুলেশনে জীবন চালানো যায় না, তাহলে তুমি রোবটই হয়ে যাবো আমি, ওই নিশা। আচ্ছা, রুক্মিণী এত ভালো কথা বলে যে ওর সাথে আড্ডা দিতে বসলে মানে শেষ করতে ইচ্ছে করে না, কিন্তু ডেফিনেটলি দেয়ারস আ টাইম কনস্ট্রেইন্ট। তো আমরা আড্ডার একদম শেষের দিকে চলে এসেছি। আচ্ছা, একটা জিনিস বলে, যে একটু আগে আমি বলছিলাম যে তুমি তো রক্ত মাংসের মানুষ, আফটার অল বিং আ সেলিব্রিটি অলসো। আজকে যে মানুষটাকে তুমি ভালোবাসো, যখন এই ধরো ধূমকেতু রিলিজ করছে, যখন দেব শুভশ্রী জুটি চারিদিকে রক ফেলছে, কোথাও গিয়ে একটু হলেও খারাপ লাগে? মানে আমি প্রফেশনাল দিক থেকে বলছি। ও মাই গড, নো, নট এট অল। আমার মনে হয় যে আজকে, আমি এটা আগেও বলেছিলাম, যে 2025-এ দাঁড়িয়ে যদি আমি এটা নিয়ে ভাবি, ইটস দ্য সিলিয়েস্ট থিং। মানে আই ওয়াজ হিজ বিগ, অ্যান্ড আই এম অলওয়েজ হিজ বিগেস্ট চিয়ারলিডার। সেটা নিয়ে there are no two ways about that. So I was merrily cheering about it. মানে, and I think যেটা ক্রিয়েট করতে পেরেছে ওটা, and that was the strategy of the film, যে ইভেন্টটাকেই এমন করে আমরা করবো, বিকজ with Dev Entertainment Ventures আমরা সবসময় স্ট্র্যাটেজিতে বিশ্বাস করেছি, যে হাউ ডু উই প্রমোট আ ফিল্ম, and I'm sure মানে এটা যে কেউ এগ্রি করবে যে we have set that benchmark, ওটা না? So ওইটাই আমাদের ছিল, because once you see the film, the beauty of the film was যে তুমি একটা জুটি নিয়ে ঢুকবে, কিন্তু তুমি একটা অন্য জুটি নিয়ে বেরোবে। So সেটাও আমরা জানতাম। So I think not at all, and it's worked so well even for the industry. এত বড় হিট, তুমি বলো একটা 10 বছর পুরনো সিনেমা এই লেভেলে হিট, কে ভাবতে পারে? আনহার্ড অফ। আচ্ছা, এই প্রমোশনাল স্ট্র্যাটেজিতে তুমিও ইকুয়াল পার্ট? না, এটার মধ্যে মানে ইউজুয়ালি অফ কোর্স দেব এন্ড আই উই ডিসকাস, এমন না যে না, we discussed, but of course DAGC Media, they were also involved in the process. Yes. Alright. আচ্ছা, দেব আমাদের ইন্টারভিউতে তোমার খুব প্রশংসা করে। ইনফ্যাক্ট তোমার বোম্বে যাওয়া নিয়ে দেব এটাও বলেছে যে ইউ হ্যাভ দ্য পোটেনশিয়াল অফ বিং আ ন্যাশনাল স্টার। ঠিক আছে, তো তোমার মুখ থেকে যদি দেবের ব্যাপারে একটা জিনিস, এটা তোমার গর্ব হয় দেবকে, আর একটা জিনিস এটা চেঞ্জ করলে ভালো হতো, কি হবে? বাপরে, তুই চেঞ্জ। I think দেবকে নিয়ে আমার যেটা গর্ব হয়, দ্যাট আই জেনুইনলি ফিল দ্যাট, যেটা আমি অ্যাপ্রিশিয়েট করি একটা মানুষের মধ্যে, দেব ভীষণ হিউম্যানিটেরিয়ান বাই নেচার। ও মানুষের পাশে দাঁড়াতে জানে, অ্যান্ড সেটা ইররেসপেক্টিভ কে, অ্যান্ড সেই কোয়ালিটিটা আমি ভীষণ অ্যাপ্রিশিয়েট করি অ্যাজ আ হিউম্যান বিং। সো সেইটা আমার কাছে দেবের কাছে সব থেকে বড় পাওনা, যে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো। এইটা আমরা হয়তো অনেকজনই ভুলে যাই, কিন্তু সেটা ওই ছেলেটা মনে রাখে। সো দ্যাট ইজ দ্য বেস্ট থিং, অ্যান্ড যেটা জন্য অ্যাপ্রিশিয়েট করি আমি জেনুইনলি। অফকোর্স এজ এ প্রফেশনাল অলসো আই রেসপেক্ট হিম আ লট, বিকজ ও নিজের কর্মক্ষেত্রে আর কিচ্ছু দেখে না, ওটাকেই দেখে। অ্যান্ড যদি ইফ আই চেঞ্জ সামথিং অ্যাবাউট হিম, যে দেবের পেটে কোনো কথা থাকে না, কিচ্ছু থাকে না। সো ইউ ক্যানট টেল দেব আ সিক্রেট, অ্যান্ড হি নোজ এভরিবডিজ সিক্রেটস। বাকিটা তোমার উপরে। আচ্ছা, বিয়েটা হয়ে গেছে, হচ্ছে না হবে না? কোনো বিয়ে হয়নি, বাপরে বাপ, এটা পুরো। আচ্ছা, প্রথম অপশন কেটে গেল, হয়নি। চ্যাম্পার কিশমিশের বিয়ের ফটোটা দিয়ে এই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে, আমায়রাকে বাচ্চা বানিয়ে দিয়েছে। সো ইয়া, তাহলে হচ্ছে। তোমারটা কবে হচ্ছে? তোমারটা কবে হচ্ছে? লোকেরা তোমাদেরটা জানতে চায়, লোকে আমি তোমারটা জানতে চাই। নেশন ওয়ান্টস টু নো হোয়াটএভার আই ডোন্ট ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু নো when are you getting married? হচ্ছে না, তুমি করলেই আমি করব, আই প্রমিস। প্রমিস অন রেকর্ড বললাম তো, হচ্ছে। বাকিটা ক্রমশ প্রকাশ্য। আপাতত 28শে নভেম্বর রিলিজ করতে চলেছে হাঁটি হাঁটি পাপা, এবং ঠিক ওরকম হাঁটি হাঁটি পাপা করতে গিয়ে আজকে বাবা মেয়ের সম্পর্ক, এবং হাঁটি হাঁটি পাপা দেখার পরেই আমরা ডিসেম্বর মাসে আসছে ফের বিয়ের খাবার খেতে যাচ্ছি হাঁটি হাঁটি পাপা করে। থ্যাংক ইউ সো মাচ রুক্মিণী, থ্যাংক ইউ সো মাচ। আনন্দলোকের পাঠকদের জন্য এরকম আরো অনেক সেলেব আড্ডা নিয়ে আমরা উপস্থিত থাকবো। থ্যাংক ইউ আসিফ, থ্যাংক ইউ সো মাচ।